আর ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সবাইকে আজকের কথা হোকে স্বাগত। আজ কি নিয়ে কথা বলবো আমরা? ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় মণ্ডপে প্রতিমা পৌঁছে গিয়েছে। উৎসবে থাকবো, পুজোয় থাকবো, প্রতিবাদেও থাকবো, এমন একটা দুর্লঙ্ঘ প্রতিজ্ঞা নিয়ে যখন বাঙালি একই সঙ্গে উৎসব, পুজো আর প্রতিবাদ এই তিনটেকেই আত্মস্থ করে আপাতত এবারের শারদীয়া উৎসব, দুর্গাপূজা এবং প্রতিবাদ একসঙ্গে শেষ করবার দিকে এগিয়ে চলেছেন, ঠিক সেই সময়ে নতুন করে বিতর্ক চারা দিচ্ছে এ রাজ্যের, দেশের এবং এদেশের আশেপাশে আরও কিছু দেশে পুজোর ভবিষ্যৎ নিয়ে। পুজো অর্থে নিশ্চিতভাবে বাঙালির ক্ষেত্রে এই মুহূর্তে দুর্গাপুজো, কিন্তু এছাড়াও পুজো আচ্চার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যাকে প্রত্যেক দিনকার বিশ্বাস অনুযায়ী নিজের পুজোকে, নিজের বিশ্বাসকে আশ্রয় করে বেঁচে থাকা বলি, যার থেকে যে পুজো আশ্রয় থেকে পুজো আচ্চা, সেই পুজো আচ্চার ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকবে, সেটা আইনের দোহাই পেরে থাকবে, আইনের শৃঙ্খলা রক্ষা করবার জন্য থাকবে, নাকি সেই শৃঙ্খলা বা সেই দোহাই আদতে কোনো একটি নির্দিষ্ট ধর্মের জন্য, এক্ষেত্রে নির্দিষ্ট করে হিন্দুদের জন্য শিকল হয়ে উঠবে? এক কথায় বললে পুজোয় সরকারি নিয়ন্ত্রণ, সেটা আইনের শৃঙ্খলা নাকি হিন্দুর ধর্মের শিকল? ইদানিংকালে আপনারা দেখেছেন ভারতের বেশ কিছু রাজ্যে তার নিজস্ব যে বিখ্যাত দেবস্থানগুলি রয়েছে, তার মন্দিরগুলি রয়েছে, সেগুলোতেও কিন্তু এমন বিতর্ক মাথাচাড়া দিয়েছে, কোথাও প্রসাদে ভেজাল মেশানো থেকে শুরু করে পূজা পদ্ধতি অথবা কোনো রীতি বা সেই রীতি অনুযায়ী কোনো শৃঙ্খলা রক্ষা করবার জন্য। যে রাষ্ট্র খুব সহজেই নিজের শৃঙ্খলা বা নিজের আইন কোনো একটি নির্দিষ্ট ধর্মের বিশ্বাসের আচরণের উপর চাপিয়ে দিতে চায়, সেই রাষ্ট্র ঠিক একইভাবে হাজার হাজার বছর ধরে চলে আসা কোনো নীতি বা রীতিকে, সেই ধর্মের নীতি বা রীতিকে, সেই নীতি বা রীতি অনুযায়ী মন্দির পরিচালনা করতে, পুজো পরিচালনা করতে বা পুজো সংগঠিত করতে অ্যালাউ করে না কেন? সত্যি কি রাষ্ট্রের অ্যালাউ বা অনুমতির উপরে, অ্যালাউয়েন্সের উপরে নির্ভর করে কোনো একটি ধর্মের পুজো করতে পারবেন কি না, পারলে কিভাবে পারবেন, প্রতিমার মাপ কতটা হবে? এই সব কিছু নিয়ে আমাদের আজকের বিতর্ক, এবং আমার মনে হয় এ কথা রীতিমতো জমে উঠবে প্রত্যেকবারের মতোই। তো আজকের কথা হোকে যারা যারা রয়েছেন আমার সঙ্গে অতিথি, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিই। যারা মনে করছেন পুজোর সরকারি নিয়ন্ত্রণ আসলে আইনের শৃঙ্খলা, না হলে ব্যাপারটা বেকাবু হয়ে যাবে, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার ডান দিকে রয়েছেন তারা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, কলকাতা পুলিশেরই প্রাক্তন ডিসি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। তিনজনকেই স্বাগত। আমার বাঁদিকে পরিচয় করাই, নিজে পুজো সংগঠক, পুজো কর্তা বলা যায়, তার সঙ্গে অবশ্যই একটি রাজনৈতিক দলের মুখপাত্র, বিজেপির কলকাতা পুরসভার কাউন্সিলরও বটে, সজল ঘোষ। আমার সঙ্গে রয়েছেন মানস ভট্টাচার্য, লেখক এবং গবেষক, এবং সাহিত্যিক অভিক সরকার। মূলত গদ্য সাধনাতেই অভিকবাবুর জীবন আপাতত নিয়োজিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে অভিকবাবুর তন্ত্রের এবং শাস্ত্রের বিভিন্ন শাখায় অবাধ বিচরণ, সেটা তার লেখা পড়লে বা তার লেখার যারা গুণমুগ্ধ তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন আপনারা। এবং আমার সঙ্গে দর্শক হিসেবেও রয়েছেন কয়েকজন, যেমন আপনারা থাকেন স্ক্রিনের ওপারে, স্ক্রিনের এপারেও রয়েছেন দিগন্ত চক্রবর্তী, তরুণ লেখক এবং গবেষক। আমার সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী বিশ্বাস, যিনি একটু অন্য ঘরানার ক্যান্টিন চালান। আমার সঙ্গে রয়েছেন প্রণব সাহা। প্রণববাবু প্রাইভেট টিউশন করেন, কিন্তু তাও কেন, এখানে কিভাবে, প্রত্যেকেরই বিস্তারিত পরিচয়ে আসবো যখন তাদের সঙ্গে আরেকটু বিস্তৃত পরিসরে কথা বলার সুযোগ হবে। প্রথমে যারা মনে করছেন পুজোয় সরকারি নিয়ন্ত্রণ আইনের শৃঙ্খলা, তাদের মধ্যে থেকে অধ্যাপক আজিজুল বিশ্বাস। বিষয় হচ্ছে একদম পুজো মানেই যে দুর্গাপুজোকে শুধু তো দুর্গাপুজোর মধ্যে সীমাবদ্ধ না রেখে এই গোটা প্রক্রিয়াটাকে আমরা শারদোৎসব বলে যদি ভাবি, তাহলে এর যথার্থ ব্যাখ্যা হয় বলে আমি মনে করি। বিষয় হচ্ছে যে পুজোকে যদি আমি ধরি, তাহলে সেটা অবশ্যই হিন্দু ধর্মকে ভিত্তি করে, বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়কে ভিত্তি করে এটা হচ্ছে, কিন্তু এর একটা সার্বজনীন রূপ যে আছে আমরা প্রত্যেকে স্বীকার করি। এবং সত্যি কথা বলতে কি, যে যখন সেটা সার্বজনীন হয়ে যায় এবং সেটা জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত কৃষ্টির মানুষ যখন এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়ে যায়,
তখন শুধুমাত্র একটা ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠান বা পুজো হয়ে থাকে না, সেটা একটা সার্বজনীন উৎসবে পরিণত হয়। তখনই একটা সরকারের যে সরকারই থাকুক না কেন, যে দলেরই থাক না কেন, সেটাকে সুশৃঙ্খলভাবে সম্পাদনের যে একটা দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু রয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বা শারদোৎসব, এটাকে শুধুমাত্র আমি একটা ধর্মীয় উৎসব বলে মনে করি না। আমি এটাকে যদি এইভাবে দেখি, এটা একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, যার সঙ্গে সঙ্গে বাংলার অর্থনীতির একটা গভীর সম্পর্ক লুকিয়ে আছে। এবং এই প্রসঙ্গে আমি একটা রিপোর্টের কথা বলবো, খুব সাম্প্রতিককালের রিপোর্ট। 2019 সালে কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডন এবং আইআইটি খড়গপুরের একটা যৌথ ব্যবস্থাপনায় যে রিপোর্ট, সেইখানে কিন্তু বাংলার দুর্গাপুজোকে কেন্দ্র করে যে অর্থনীতির যে একটা ম্যাপিং হয়, ম্যাপিং অফ দ্য ক্রিয়েটিভ ইকোনমি অ্যারাউন্ড দুর্গাপূজা, এই রিপোর্টে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, মানে তার একদম সংখ্যাতত্ত্বের হিসাবে 32,000 কোটি টাকার যে অর্থনীতি এই পুজোকে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে। এবং তার বিভিন্ন দিকগুলো, মানে সাব আইটেমগুলোকে যদি আমি বলি এইভাবে, 2019 সালের রিপোর্ট, কিন্তু খুব বেশি দিনের নয়। ইনস্টলেশন, আর্ট অ্যান্ড ডেকোরেশন 860 কোটি টাকা, আইডল মেকিং 260 থেকে 280 কোটি টাকা, লাইটেনিং অ্যান্ড ইলুমিনেশন 205 কোটি টাকা, লিটারেচার অ্যান্ড পাবলিশিং ভেরি ইম্পর্টেন্ট, এটা 260 থেকে 70 কোটি টাকা, স্পন্সরশিপ 318 কোটি টাকা, রিটেল বিজনেস 2,764 কোটি টাকা, ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট 53.2 কোটি টাকা, অ্যাডভার্টাইজমেন্ট 504 কোটি টাকা, ফুড অ্যান্ড বেভারেজ, যেটা পুজোর সঙ্গে এবং গোটা উৎসবের সঙ্গে দারুণভাবে মিলে যায়, সেটা হচ্ছে 2,854 কোটি টাকা, এবং ক্রাফটস অ্যান্ড ডিজাইন 2.1। অর্থাৎ এই যে পরিসংখ্যান, এইখান থেকে আমাদের কারো বুঝতে লাগে না যে গফুর চাচার ওই খড়ের গাদা থেকে যে খড়ের জায়গাটা আসে, সেইখান থেকে শুরু করে একদম নিষিদ্ধ পল্লীর মাটি পর্যন্ত এই বাঙালি সমাজের প্রত্যেকটা মানুষের রুজি রোজগারের সঙ্গে এই শারদোৎসবের যে মাহাত্ম্য, অর্থনৈতিক মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। 2021 সালে ইউনেস্কো বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে ইন্টানজিবল কালচারাল হেরিটেজ হিসাবে যখন ঘোষণা করেছে, তখন কিন্তু সংবিধানের 51A ধারায় প্রত্যেকটা নাগরিকের এটাকে যখন প্রমোট করা, এটাকে রক্ষা করার দায়বদ্ধতা রয়েছে, সরকারেরও সমানভাবে একটা দায়িত্ব রয়েছে এটাকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য। যদি প্রয়োজনে প্রশাসনিক কড়াকড়ি করতে হয়, সেটা কিন্তু করতেই হবে। এবং আজ নয়, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে শুধু কলকাতা নয়, গোটা বাংলা জুড়েই প্রশাসনিক কড়াকড়ি, যেটা ডিসিপ্লিন রক্ষার জন্য, যেখানে জননিরাপত্তা রক্ষার ব্যাপারটা রয়েছে, যেখানে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ, বিপর্যয় ব্যবস্থাপনা এবং অপরাধমূলক যে কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের দায়বদ্ধতা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রয়েছে। সুতরাং এই ব্যাপারে প্রশাসনকে অবশ্যই কড়াকড়ির জায়গায় থাকতেই হবে বলে আমি মনে করি। বেশ, এদিক থেকে কেউ ইন্টারজেক্ট করবেন 1 মিনিটের জন্য? আমি আপনাকে দুটো কথা বলি। দুর্গা পুজো, শারদ উৎসব, আপনি ঘুরিয়ে দুর্গোৎসবও বলতে পারেন। এটা ইউনেস্কো থেকে হয়নি। আপনি ইতিহাসবিদ হয়ে এটার একটা এমন ব্যাখ্যা করলেন যেখানে আপনার সুপ্ত ধারণাগুলো বিকশিত হয়, আর কি প্রস্ফুটিত হয়। দেখুন, উৎসব আমি মানি এটা সার্বজনীন, এটা ধর্মের বাধা টপকে, ধর্মের বেড়া টপকে অনেক দূরে গিয়ে যায়। কিন্তু আমাদের গতবার আমরা রাম মন্দির করেছিলাম, আমরা ভেবেছিলাম বোধহয় মাইনরিটি কম আসবে, কিন্তু দেখেছি না, তারা হাজারে হাজারে এসে জয়েন করেছেন। এটা সার্থকতা এই উৎসবে। প্রশাসনিক কড়াকড়ি আর প্রশাসনিক সহযোগিতার মধ্যে তফাৎ আছে। আপনি বলছেন প্রশাসনিক কড়াকড়ি চাই। প্রশাসনিক কড়াকড়ি মানে কি? সন্তোষ মিত্র স্কোয়ার যেহেতু পয়সা নেয় না, মমতাদিকে নিমন্ত্রণ পাঠায় না, বা অন্য দলের লোকেদের নিমন্ত্রণ পাঠায়, সেই জন্য তাকে বারবার বন্ধ করে দেওয়া। আচ্ছা, প্রশাসনিক কড়াকড়ি মানে কি? একটা দুর্গা ঠাকুর 120 ফুট গ্রামাঞ্চলে, শহরে নয় যে ভেঙে গিয়ে কারোর বাড়ির ওপর পড়ে যাবে, ছোট রাস্তা, ট্রাম লাইন, এরম ব্যাপার না। একটা গ্রামাঞ্চলে বিস্তীর্ণ এলাকা, ফাঁকা জায়গার মধ্যে একটা 120 ফুটের দুর্গা ঠাকুর হয়েছে, সেই দুর্গা ঠাকুরটাকে বন্ধ করে দিতে হবে। আপনি নিজে একজন আয়োজক,
আপনার পুজো ম্যান্ডেলকে কেন্দ্র করে যে বিশাল জনসমুদ্র তৈরি হয়, তাকে কন্ট্রোল করার জন্য প্রশাসনিক দায়বদ্ধতার জায়গাটা নিশ্চিত করা অবশ্যই দায়বদ্ধতা, উচিত কি নয়? কড়াকড়ি আর আপনি কি দায়বদ্ধতা এক বলেন? নয়। আমি চাইবো এই কথাগুলো নিজের সময়ের মধ্যে বলুন, 3 মিনিটের মধ্যে। আপনার সময় এখন শুরু। আমি বিশ্বাস করি প্রশাসনিক সহযোগিতা এবং প্রশাসনিক দায়বদ্ধতা, এই দুটোই। আমি প্রশাসনের খুব ছোট্ট একটা নিচের দিকের অংশ, ফলে আমি নিজেও এটা বিশ্বাস করি যে আমি আমার পুজো একা করে নেবো, এটা সম্ভব না। কিন্তু ধরুন আমি যখন দেখি সারা কলকাতার পুজোগুলোয় পুলিশ কমিশনার ভিজিট করেন, আর সারা কলকাতার মধ্যে সবচেয়ে যে বড় পুজোটা হয় সেখানে পুলিশ কমিশনার পা রাখেন না, তখন আপনার মনে কি হবে? কড়াকড়ি না প্রশাসনিক পক্ষপাতিত্ব? আপনার কাছে কি মনে হয়? তো আমি চাই প্রশাসনের নিশ্চয়ই কাজ করবে, প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মাথায় নিতে হবে যে উৎসব কখনো যাতে ম্লান না হয়, পুজো যাতে তার গরিমা নষ্ট হয়, এটা প্রশাসন এবং উদ্যোক্তা সবাইকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, উনি তৃণমূল নেতৃত্বকে কোনো ইনভিটেশন পাঠান না, সেইখানে ইনভাইট করার ক্ষেত্রে কে যাবে যাবে না পরের কথা, আপনার তো সকলকে ইনভাইট করার কথা ছিল। যেখানে আপনি দল দেখে যখন ইনভাইট করছেন, আবার একই সঙ্গে উল্টো দিকে প্রশাসনের কাছে আপনার অন্যরকম একটা চাহিদাও রয়েছে, দুটো তো একসঙ্গে হয় না। তার মানে আপনি রাজনীতিকে পুজোর মধ্যে এনে ফেলেছেন, পুজোকে রাজনীতির মধ্যে নিয়ে গেছেন, কারণ আপনি সেখানকার উদ্যোক্তা। যদি আমার পাশের পাড়ার পুজোটা যদি আমায় নিমন্ত্রণ করতো, তাহলে আমিও নিশ্চয়ই নিমন্ত্রণ করতাম। কে করে না নিমন্ত্রণ? নামটাই বলুন না। আরে সুদীপদার পুজোয় যদি আমায় নেমন্তন্ন করতো, আমিও করতাম সুদীপদাকে নেমন্তন্ন। কুণাল ঘোষের পুজোয় যদি কুণাল ঘোষ আমায় নেমন্তন্ন করতো, আমিও করতাম কুণাল ঘোষকে নেমন্তন্ন। তুমি আমায় নেমন্তন্ন করবে না, এক হাতে যেমন তালি বাজে না, সেরকম এটাও একদিক থেকে হয় না। আমি বলেছিলাম যে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে দুর্গাপুজোকে ঘোষণা করেছে। আমি এটা দায়িত্বের সঙ্গে বলছি। আপনি বলেছেন ইউনেস্কো করেনি, তো আপনি দয়া করে বলে দেবেন কে ঘোষণা করেছিল? ইউনেস্কো করেছিল। ইউনেস্কো ঘোষণা করেছে আজ থেকে 3 বছর আগে। হ্যাঁ, দুর্গা উৎসব, ওই গফুর চাচা বললেন তখন থেকে দুর্গা উৎসব। আমি প্রথমেই আমি বলছি তখন থেকে দুর্গা উৎসব, কিন্তু ইউনেস্কো এটাকে উৎসবে পরিণত করে। সরকার ঘন্টা, হ্যাঁ, তুমি ঘন্টাটাই বাজাও, তোমার ঘন্টাটা বাজাও, ভালো করে ঘন্টাটা বাজাও তোমার, সেটা কথা না। কিন্তু ইতিহাসটা যদি পড়ে, বাবা বলেও যারা পুজো বিরোধী ছিল তখনও 50,000 কোটি টাকার বিজনেস হতো। সত্যজিৎ বাবু, সজল বাবু যেখানে শেষ করেছিলেন নিজের প্রাথমিক বক্তব্য, সেখানে প্রশাসনের সম্পর্কে যে বক্তব্যগুলো ছিল, বিশেষ করে পুলিশ কর্তাদের সম্পর্কে বা স্থানীয় পুলিশ বা থানাগুলোর সম্পর্কে, আমার সেখান থেকেই প্রশ্ন। অনির্বাণের কথা এবং সজল বাবুর কথা শুনে যদি মনেই হয়, ধরেই নিই যে একটা পারস্পরিক মান অভিমান আছে দুটি বা একাধিক রাজনৈতিক দলের বিভিন্ন পুজো আয়োজকদের মধ্যে। সজলবাবুকে কেউ নেমন্তন্ন করেন না, সজলবাবু কাউকে নেমন্তন্ন করেন না, কিন্তু এরা তো প্রত্যেকে উদ্যোক্তা নিজের নিজের মতো করে। এবং দলের নাম বলেছেন, এবং সেই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তিনি করেন সারা বছর, তার সঙ্গে সঙ্গে পুজোও করেন। এক উদ্যোক্তা আরেক উদ্যোক্তাকে রাজনৈতিক কারণে ডাকছেন না, এটা ভালো নয়, নিশ্চিতভাবে ভালো নয়। নৈতিকভাবে আমি ভুল বলবো, কিন্তু তা সত্ত্বেও সেটা যিনিই করুন, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু প্রশাসনিক সমস্যা নয়। এখানে আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা তৈরি হতে পারে না। কিন্তু পুলিশ কর্তারা বা স্থানীয় পুলিশ কর্মীরা একজন পুজো আয়োজকের সঙ্গে বা উদ্যোক্তার সঙ্গে পুজোর কটা দিনেও হোয়াটসঅ্যাপ কল ছাড়া কথা বলতে পারছেন না, এটা কি সত্যি আইনের শৃঙ্খলা রাখার চেষ্টা, নাকি এটা আসলে হিন্দু ধর্মেই শিকল কোনো না কোনোভাবে? ইয়েস, অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা আপনি রেখেছেন আজকে, যে আইনের শৃঙ্খলা না হিন্দু ধর্মের শিকল, অ্যাকচুয়ালি আইনের শৃঙ্খলা না, আইনের সাথে একটা শৃঙ্খলার সাথে একটা সহযোগিতার ব্যাপার আছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন আমি আজ থেকে 10-11 বছর আগে ডেপুটি কমিশনার হিসাবে রিটায়ার করেছি। আমাদের সময় যখন আমরা ডেপুটি কমিশনার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম, আমি সেন্ট্রালের চার্জেও ছিলাম। সজল ভালো মতন জানেন, ওর বাবা তখন ছিল, তো বউবাজার জোড়াসাঁকোর নানা জায়গায় চার্জে ছিলাম। তখন কিন্তু আমরা এরকমভাবেই মিশতাম সবার সাথে কথা বলে, কারণ একটা পুজো একটা অর্গানাইজ করতে হবে, সুশৃঙ্খলভাবে করতে হবে। এটা একটা প্রশাসনিক দায়িত্ব থাকে পুলিশের, যে সাধারণ লোক যারা দূর দূরান্ত থেকে গ্রাম থেকে আসছে, তারা একটা কলকাতার ধরে নিলাম লেবুতলা পার্কের পুজো দেখব, কিংবা আমরা মোহাম্মদ আলী পার্কের পুজো দেখব, কিংবা একডালিয়ার পুজো দেখব, তাদেরকে সুশৃঙ্খলভাবে নিয়ে যাওয়া এবং সাইনেজগুলোকে কভার করা, এটা দায়িত্ব কমপ্লিটলি পুলিশের। প্রত্যেকটা পুলিশ অফিসার 3:30 বেলা 3টে থেকে 3:30-র সময় ইউনিফর্ম পরে স্পটে পৌঁছতে হয়। ভোরবেলা 5:30টার সময় আমাদের বাড়ি যেতে হয়।
এবং প্রত্যেকটাতে আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় রিপোর্ট দিতে হয় কন্ট্রোল রুমে কি হচ্ছে না হচ্ছে। এবং সাধারণভাবে যদি কোনো মহিলা এবং কোনো বাচ্চা এবং যদি কোনো আরও শিশু তাদেরও যদি কোনো অসুবিধা হয়, আমাদের অ্যাম্বুলেন্সের সিস্টেম রাখা হয় সেখানে তাদেরকে পৌঁছানোর জন্য। এবার যেই কথাটা সজল বলেছে সেটা আমি বলে দিই, আমরা যেই সময়টা চাকরি করেছি এবং আমি 2014 সালে আমি 4টে গভর্নমেন্টেই কাজ করেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বাসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং ম্যাডাম মমতা ব্যানার্জি। আমি কথা বলছি যেটা যে আমরা যেটা করতাম, যেটা প্রথমে প্রত্যেকটা অর্গানাইজারের সাথে যোগাযোগ করতাম এবং যোগাযোগ করে তার কি কি প্রবলেম আছে, কত লোক এক্সপেক্টেড, কোন কোন জায়গায় এক্সিট, কোন কোন জায়গায় এন্ট্রি পয়েন্ট হবে, যদি কোনো ইনজুরি হয়ে যায়, যদি কোনো ডোন্ট মাইন্ড কোনো এক্সপ্লোশন হয়, তাহলে আমরা সেফ হাউসে কোথায় নিয়ে যাব, প্রত্যেকটা জিনিস আমাদের কন্ট্রোল থাকে এবং সেইভাবে আমাদের পুলিশ অফিসারদেরকে অ্যালটমেন্ট করা থাকে। আজকে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে আইনের যেটা দরকার ছিল, আইনের শৃঙ্খলা নয়, আইনের শৃঙ্খলা এবং তার সাথে সহযোগিতা। শৃঙ্খলা মানে হচ্ছে সহযোগিতার সাথে সাথে সহমর্মিতা থাকতে হবে, তার সাথে সাথেই যেটা গড়ে উঠবে সেটা হচ্ছে শৃঙ্খলা। আমরা যদি সহযোগিতা এবং সহমতভাবে সুন্দরভাবে পুজোটা না করে উঠতে পারি, তাহলে কিন্তু আইনের শৃঙ্খলার বেড়াজাল দিয়ে কিছু হবে না। মানে গ্রাম বাংলায় যখন জলে ডুবে আছে, তাদের ছেলেমেয়েরা ডাল ভাত খেতে পারছে না, ভাত দুটোর জন্য তাকিয়ে আছে, তাদের স্বামীরা তারা এখানে এসে কাজ করছে, জন্মজুরের কাজ করছে, প্যান্ডেল বানাচ্ছে, সেই টাকা ওখানে যাচ্ছে, তারা খাওয়া দাওয়া করছে। এর সাথে কোটি কোটি টাকা, যেটা মিস্টার বিশ্বাস বলেছেন সর্বৈব সত্য, আমার মনে হয় এর চেয়ে অনেক বেশি কোটি টাকা এখন এই পুজোর মাধ্যমে আমাদের ট্রানজ্যাকশন হয়, সাধারণ মানুষ বেঁচে থাকে পুজোটাকে। আমি অভিকবাবুর কাছে আসবো। অভিক সরকার, Any question? কোথাও কি মনে হয়, এদিক থেকে কোনো ইন্টারজেকশন নেই এখন, কোথাও কি মনে হয় অভিকবাবু যে এইবার এ রাজ্যের পুজোয় সরকারি নিয়ন্ত্রণ, আপনি শুনছেন এতক্ষণ ধরে, আপনার নিজেরও বোঝাপড়ার মধ্যে রয়েছে, সেটা আইনের শৃঙ্খলা না হয় ক্রমশ হিন্দুর শিকল হয়ে উঠছে? আমি একটু পেছন থেকে শুরু করি আর কি, যে দুর্গাপুজো সার্বজনীন প্রফেসর বিশ্বাস বললেন, আমরা সবাই তাতে একমত। দুর্গাপুজোর সঙ্গে হিন্দুদের বাকি পুজোর একটা বেসিক তফাৎ আছে। ঋগ্বেদ দেবসিক্তম তাতে থার্ড যে স্ট্যান্জা, তাতে তিনি বলছেন, দেবী বলছেন যে অহং রাষ্ট্রিং সঙ্গমী বসুনাং চিকিতুষী প্রথমাং জজিয়ানাম, আমি রাষ্ট্র। দুর্গাপুজোয় যখন মহাস্নান হয় তাতে দেখবেন অনেকগুলো মাটি মেশানো হয়, সে নিয়েও বিতর্ক আছে, আপনি ভালো করে জানেন। ঠিক, ওই যে অত মাটি মেশানো হয় সেটা রাজার রাজ্যাভিষেকের সময় যে স্নান করানো হতো তখনই মাটি মেশানো হতো। দুর্গাপুজো বেসিক্যালি দেবীর রাজ্যাভিষেক বা তিনি যে রাষ্ট্র, তিনি জগতের অধীশ্বরী, সেটা তার একটা উৎসব। এবারে আমি এবার ধরুন বাকিরা যে কথা বলছেন যে এখানে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে, অবশ্যই সেটা তো যাকে বলে প্রশাসনের দায়িত্ব, তারা করছেন, বহুদিন ধরে করছেন, আমাদের ধন্যবাদ আরও, সেই নিয়ে কোনো অসুবিধা নেই, সেই নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে এই পুজো যেহেতু সার্বিক পুজো, সর্বজনীন পুজো, তার মধ্যে একটা কালচারাল, একটা সাংস্কৃতিক ব্যাপার জড়িয়ে থাকে, সেটা বহুদিন থেকে আছে। আমাদের যে কটি পুজো আমরা দেখি তাতে বিভিন্ন থিম আছে, বিভিন্ন বক্তব্য আছে, থিমের মধ্যে দিয়ে প্রতিটি পুজো কমিটি তার নিজের বক্তব্য পেশ করে, তার নিজস্ব ভাবনা পেশ করে। আমরা জানি যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ টেল অফ আওয়ার স্যাডেস্ট থটস। যে কোনো শিল্প, যে কোনো সাহিত্য আমাদের সবচেয়ে কষ্টের কথা বলে, সবচেয়ে ভয়ের কথা বলে, ঠিক, আমাদের সবচেয়ে বিপন্নতার কথা বলে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে কি পুজোয় কি থিম হবে, সেটা আগে কিন্তু পুলিশকে জানাতে হবে। কেন? মানুষের স্বাধীন ধর্মীয় আচার, স্বাধীন শিল্প চেতনার উপরে পুলিশ সেখানে কী করবেন? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, যে এখানে যদি থিম জানানো হলো, তারপরে কি হবে? যদি থিম পুলিশের পছন্দ না হয়, পুজো বন্ধ হবে? হলো তো, প্রতিমার মাপ পছন্দ হয়নি। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে যে তারপরে হচ্ছে যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো যে এরকম আগে থেকে থিম জানানো হবে, কার সঙ্গে আলোচনা করে? এটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত? কারোর সঙ্গে আলোচনা করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তারপরে হচ্ছে যে কেউ যদি থিম না জানায় তাহলে কি হবে? যদি, এবং বলছি মানে এই যে এখন ধর্মীয় অনুষঙ্গ চলেই আসে, আর কোন ধর্মের ধর্মানুচরণে এইভাবে আগে থেকে তার রীতিনীতি জানিয়ে রাখতে হয়? সম্ভব নয়। আমাদের মনে রাখতে হবে যে পুলিশ হোক, প্রশাসন হোক, যেই হন, তারা কিন্তু জনগণ তাকে একটা ম্যান্ডেট দিয়েছেন একটা পার্টিকুলার কাজ করার জন্য। উমা কিন্তু আমাদের ঘরের মেয়ে, এই কথাটা যেন গভর্নমেন্ট না ভুলেন
যেন আমরাও না ভুলি। হাইটেড অফ দ্য পূজার জন্য, থিমের জন্য কোনো পুজো আটকায়নি। একটা হাইট 122 ফিট কে 125 ফিট কে 150 ফিট হাইটের জন্য আটকেছে। মোটামুটি বলা হয় কলকাতার বুকে 40 ফিটের উপরে কোনো রকম স্টেজ প্যান্ডেল থাকবে না। একটা পুজো, আমি নাম উচ্চারণ করছি না, কলকাতার বুকে সাউথ কলকাতায় হয়েছিল। আমি ইচ্ছে করে নামটা উচ্চারণ করছি না, কারণ আমি ওর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তো সেখানে একটা বিশাল পৃথিবীর সর্বোচ্চ দুর্গাপুজো হয়েছিল। আমার এখানে একটা ছোট্ট ইন্টারজেকশন আছে আপনাকে। এই যে 40 ফুটটা, হ্যাঁ, কে কার সঙ্গে কথা বলে ঠিক? এটা পশ্চিমবঙ্গ সরকার আইন, পশ্চিমবঙ্গের সরকারের আইন। ভারত আমি আসছি। কলকাতা ইভেন ইট ইজ হাইকোর্টের অর্ডার। আমি তাই জিজ্ঞাসা করছি, সেই কারণে জিজ্ঞাসা করছি সত্যজিৎ বাবু। আমি হাইকোর্টকে মাথায় রেখেই বলছি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই জিনিস নিয়ে চর্চা হয়ে গিয়েছে, কোনো একটি নির্দিষ্ট মন্দিরে নির্দিষ্ট লিঙ্গের মানুষ ঢুকতে পারবেন কি পারবেন না। অতএব সেই চর্চায় যখন সব পক্ষকে ডাকা হয়েছিল, হাইকোর্টের এই অর্ডার দেওয়ার আগে আমার প্রশ্ন, জিজ্ঞাসা করছি, দর্শককে জানান, সব পুজো কমিটির উদ্যোক্তাদের ডাকা হয়েছিল? আমাদের শাস্ত্র প্রবক্তাদের ডাকা হয়েছিল? এই যে হাইকোর্ট দুর্গা প্রতিমার পূজা পদ্ধতি যারা রচনা করেন এবং রক্ষা করেন, মানসবাবুদের মতো গবেষকরা, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিমার মাপ যদি 40 ফুটে সীমায়িত করে দিই তাতে হিন্দুর ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে কিনা? সেটা, এই প্রশ্নটা আপনাকে হাইকোর্টে গিয়ে করতে হবে, নাম্বার 1। না জিজ্ঞাসা করতে হবে না, আমার অনেক বলতে হবে, জিজ্ঞাসা করা হয়েছিল। বলছি এটা পুজোর যে থিম থাকবে এটা কি শাস্ত্রে আছে না? স্টেক হোল্ডার্স টেকেন, না এটা আপনি অল স্টেক হোল্ডার্স মানে কি বলে সেটা ডিফাইন করতে হবে। সুরক্ষার ব্যাপারটা দেখা হয় এখানে। মানুষের হাইকোর্ট সুপ্রিম কোর্ট উপর থেকে যেটা দেখে সুপারভিশনে, সেটা হচ্ছে যে এটা যদি হয় তাহলে সাধারণ মানুষের কি কি হতে পারে। ছোলার থেকে কল বেরোনোর মতন 48 ঘন্টায় তো ঠাকুরটা লম্বা হয়ে যায়নি। তখন আপনার পুলিশ কমিশনার কি করছিল? আমি বলছি ঠাকুরটা তো ধীরে ধীরে বেড়েছিল। সারা দেশ, আমি বলছি শুনুন, সারা দেশে বিজ্ঞাপন ছিল, সারা দেশ, নট ইন ওয়েস্ট বেঙ্গল, নট ইন কলকাতা, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা একটা সিমেন্ট কোম্পানি দিয়েছিল। আমি প্রশ্ন করতে চাই, সেটা তো আস্তে আস্তে বড় হচ্ছিল, আপনারা তখন কি ভূমিকা নিয়েছিলেন? আপনারা পুজোর পঞ্চমী বা চতুর্থীর দিন, পঞ্চমীর দিন সম্ভবত বন্ধ করে দেন। লোকের কথিত আছে ওখানেও দিদিমণিকে ডাকেনি বলে বন্ধ হয়েছে। আমারও একটা প্রশ্ন আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে কোর্ট এই নির্দেশ দিয়ে থাকুক তাদের জন্য আমার একটা প্রশ্ন আছে, কিন্তু সে প্রশ্ন আমি পরে রাখবো, আগে সবাই বক্তব্য শেষ করুন। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এদিক থেকে, আইনজীবী। দেখুন, যেটা গোটাটা থেকে উঠে আসলো এখন অবধি আলোচনায়, শাস্ত্রের প্রসঙ্গ উঠে এলো, আমার পুজোতে আমাকে অন্য কেউ ডাকে না, আমি তাই ডাকবো না, এইসব মান অভিমানের গল্প এলো। যদিও সেটা নিয়ে কথা হচ্ছিল না, মূল জায়গাটায় ফিরি। একটা সময় এই শাস্ত্রের দোহাই দিয়ে সতীদাহ প্রথা চালু রাখার পক্ষে অনেক লোক ছিলেন। এই শাস্ত্রের দোহাই দিয়ে বিধবারা যাতে পুনর্বিবাহ না করতে পারেন এরকম চালু রাখার পক্ষে বহু লোক ছিলেন। এবং উল্টো দিকে খুব গুটি কয় 1-2 ছিলেন, রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগর। এই শাস্ত্রের দোহাই দিয়ে কি করতে হবে কি করতে হবে না সেটা শাস্ত্র এবং শাস্ত্রজ্ঞরা নিয়ন্ত্রণ করে দেবেন, সেখানে আইন কোনো কথা বলতে পারবে না। এই প্রসঙ্গে এই বিতর্ক বাঙালি সমাজে নতুন নয়, এবং সেই বিতর্কের কি ফল হচ্ছে সেটা কিন্তু আমরা জানি। শাস্ত্রের মাধ্যমে কোনো আধুনিক সমাজ নিয়ন্ত্রিত হবে এই ধারণাকে আমরা ত্যাগ করেই কিন্তু আজকের আধুনিক রাষ্ট্রের যে ধারণা, আধুনিক সমাজের যে ধারণা, আমরা সেটাকে গ্রহণ করেছি। বাঙালি সবার আগে করেছে গোটা ভারতে বলে আমি মনে করি। কারণ এইখানে একটা সময় যখন সতীদাহ প্রথা বন্ধ নিয়ে বা বিধবা বিবাহ পুনর্বিবাহ নিয়ে যখন প্রবল বিতর্ক চলছে, তখন কিন্তু রাজা রামমোহন রায় হন বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হন, তারা সরাসরি সেই সময় যারা প্রশাসন চালাতেন, হতে পারে তারা ব্রিটিশ ছিলেন, তাদের থেকে আইন তৈরির আবেদন তারা করেছিলেন। কারণ আইনের বলে, আইনের জোরে যাতে এই কুকীর্তি যারা করতেন, যারা করছিলেন, সেই সময় সমর্থন করেছিলেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, তাদের যাতে আটকানো যায়, তার জন্য কিন্তু বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন সবাই আইন চেয়েছিলেন। অতএব আইনের যে প্রসঙ্গ আজকে আধুনিক রাষ্ট্রে শাস্ত্রের যা লেখা আছে হুবহু সেটাই করা হবে, নাকি আইনের যে প্রয়োজনীয়তা মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে সেটা করা হবে, এই নিয়ে বিতর্ক নতুন নয় এবং এর উত্তর আমরা পেয়ে গেছি। নতুন করে এই বিতর্ক খুঁচিয়ে একমাত্র তারাই দিচ্ছেন যারা সেই সময়ে থাকলে বিদ্যাসাগরের উল্টো দিকে দাঁড়াতেন, রাজা রামমোহনের উল্টো দিকে দাঁড়াতেন, তারাই আজকে নতুন করে আবার শাস্ত্রে কি লেখা আছে এই জিনিসটাকে টেনে আনছেন। কারণ শাস্ত্রে তো থিম পুজো লেখা নেই। আমি শুনিনি যে দুর্গা পুজোকে কেন্দ্র করে থিম করতে হবে, বিভিন্ন থিম করতে হবে, মণ্ডপের পাশে রোল, চাউমিন, মাংসে নানা রকম খাবারের স্টল দিতে হবে, এটা কি লেখা আছে? নেই, কিন্তু আমরা করি। কারণ শাস্ত্রে অনেক কিছু লেখা থাকতে পারে, সেই সময় লেখা ছিল, সেখান থেকে অনেক কিছু আহরণ করারও থাকতে পারে। তার মানে এই নয় আমাদের জীবন
জীবনের প্রতিটা পদক্ষেপ শাস্ত্র নিয়ন্ত্রণ করে দেবে। আপনি উল্টো দিকে বলতে পারেন তাহলে কি আইন নিয়ন্ত্রণ করে দেবে? আইন সভায় পাশ হয়, আইন সভায় যারা যান তারা জনতার মতামত নিয়ে সেখান থেকে জনপ্রতিনিধি হয়ে আইনসভায় যাচ্ছেন আইন পাস করাতে। আইনের একটি ব্যাখ্যা হচ্ছে যে রিপ্রেজেন্টেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। সেই জায়গা থেকে আমরা আধুনিক রাষ্ট্রের যে ধারণা, যদি সেটাকে সম্পূর্ণ বর্জন করে মধ্যযুগে ফিরে যেতে চাই তাহলে গোটাটাই শাস্ত্র বলে দেবে, গোটাটাই শাস্ত্রজ্ঞরা বলে দেবে, সেটা হতে পারে। আর যদি মধ্যযুগে ফিরতে না চাই তাহলে আইনজ্ঞরা যা বলবেন, আইনসভায় যে আইন পাস হবে সেই অনুযায়ী কাজ হবে। এবং প্রশাসনিক দিক থেকে বলি, এই 112 ফুট প্রতিমার কথা যেটা সজলবাবু একটু আগে বলছিলেন, সেখানে পুজোটি বাতিল করার কথা কেউ বলেননি। সেই প্রতিমাটির উচ্চতা নিয়ে কিছু বিতর্ক হয়েছিল, হাইকোর্টে সেই মামলা গেছে। সেই মামলায় যারা পুজো উদ্যোক্তা তারা আর কন্টেস্ট করেননি। কেন করেননি তাদের হয়ে উত্তরটা সজলবাবু দিয়ে দিন পারলে। আপনি বলেছেন যে শাস্ত্রের জন্য অপেক্ষা করলে এটা নাকি আজও চলতে থাকতো। আমি বলছি আমি বলছি ঠিক উল্টোটা। বিধবা বিবাহ আটকাতে পরাশর সংহিতার স্মরণ নিতে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তার কারণ ব্রিটিশ শাসকরা কোনোভাবে ধর্মে হাত দিতে চায়নি। বিদ্যাসাগরকে ধর্মগ্রন্থ খুলেই প্রমাণ করতে হয়েছিল বিধবা বিবাহটা আমার ধর্মের স্বীকৃত, ওটা আবার নতুন করে চালু করতে হবে না, ওটা ছিল, কোনো কারণে অবলুপ্ত হয়েছে সাময়িক কালের জন্য। একই রকমভাবে সতীদাহ প্রথা বন্ধ করবার জন্য রামমোহনকে একই কায়দায় চেষ্টা করতে হয়েছে, শাস্ত্রগ্রন্থের বাইরে গিয়ে করতে পারেননি। অর্ধসত্য বলছেন কেন? হ্যাঁ, সুবিধায় বলে দুজনেই যেমন শাস্ত্রের প্রসঙ্গ নিয়ে এসেছিলেন, তারা কিন্তু আইনের সাহায্যও চেয়েছিলেন। মানস ভট্টাচার্য এদিক থেকে শেষ বক্তা, যারা মনে করছেন পুজোয় সরকারি নিয়ন্ত্রণ হিন্দুর ধর্মের শিকল। মানসবাবু, আপনার সময় মানে এটা শুধু এখন নয়, আমরা যে বৃহত্তর পরিসরে আলোচনাটা শুরু করেছিলাম সেখান থেকে আমরা খুব সংকীর্ণ পরিসরে শুধু দুর্গাপুজোয় সীমাবদ্ধ হয়ে গেছি, একেবারেই নয়। মানে খুব নির্দিষ্টভাবে বলা যায় গোটা ভারতবর্ষ জুড়ে আইন দিয়ে গত 206 বছর ধরে হিন্দু ধর্ম সংস্কৃতিকে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি একটা একটা করে কোন কোন আইন হয়েছে এবং হিন্দু ধর্ম সংস্কৃতিকে কিভাবে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে সেটা বলবো। আমি বৃহত্তর পরিসরে আলোচনাটা করব। তার আগে জানা দরকার যে আমাদের হিন্দু ধর্মের যে রিচুয়ালসগুলো আছে, পুজোগুলো আছে, সেগুলোতে দুর্গাকে রাষ্ট্র বললেন অভিজ্ঞা। আরও একটু যদি বৃহত্তর ভাবেন এবং তার রিচুয়ালসগুলো দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষের সমস্ত রিচুয়ালসের উদ্দেশ্য হচ্ছে একমাত্র সুস্বাস্থ্যের অধিকারী সুনাগরিক তৈরি করা। এর বাইরে কোনো পুজোর কোনো উদ্দেশ্য নেই। রাষ্ট্রের জন্য ভালো নাগরিক তৈরি করা ছাড়া ভারতবর্ষের হিন্দু ধর্মের পূজা অর্চনার কোনো উদ্দেশ্য নেই। শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনে আমরা ভালো মানুষ তৈরি করব। আমি প্রত্যেকটা পুজোর মন্ত্র ধরে ধরে সেটা প্রমাণ করতে পারি, সেটা আজকের বিষয় নয়। বিষয় হচ্ছে যে এটার চক্রান্ত শুরু হয় 1818-তে, যখন খ্রিস্টান মিশনারিরা ইংরেজ সরকারকে কমপ্লেন করে যে ভারতবর্ষের প্রত্যেক মন্দিরে একটা করে গুরুকুল আছে, হিন্দু সভ্যতাকে যদি ধ্বংস করতে হয় তাহলে সেগুলো নিয়ন্ত্রণে নেন। সেই রিপোর্ট 1831-এ মেকলে মিনিটসে বলা হয় যে ভারতবর্ষে এখনও 7,32,000 গুরুকুল আছে, এগুলোকে ইমিডিয়েট বন্ধ করা দরকার, নতুন শিক্ষা ব্যবস্থার প্রচলন করুন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে 1863-তে একটা আইন হয়, সেটার নাম হচ্ছে হিন্দু টেম্পল রেগুলেশন অ্যাওয়ার্ডস অ্যাক্ট 1863। সেই অ্যাক্ট দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার এত বছর পরেও চলছে। অ্যাক্টের ক্ষতিকারক দিক কোনগুলো? ওই অ্যাক্টের বলে এখন ভারতবর্ষের 4 লক্ষ হিন্দু টেম্পল সরকারের নিয়ন্ত্রণাধীন। সেখান থেকে প্রতি বছর ভারত সরকার 1 লক্ষ কোটি টাকা ইনকাম করে। যেমন ধরুন বৈষ্ণোদেবী মন্দির সরকারের নিয়ন্ত্রণে প্রচুর আয় হয়, ঠিক তার পাশে হচ্ছে হজরতবাল দরগা, সেটা সরকারি নিয়ন্ত্রণে নয়। মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দির সরকারের নিয়ন্ত্রণে কোটি কোটি টাকা আয়, ঠিক তার পাশে হাজি আলী দরগা সরকারের নিয়ন্ত্রণে নয়। এই কাজ করার জন্য পরবর্তীকালে হিন্দু সংস্কৃতিকে নষ্ট করার জন্য 1963 থেকে 1986 পর্যন্ত রাশিয়ার একজন, তার নাম হচ্ছে ইউরি বেজনেভভ, তিনি একটি বিখ্যাত বই লিখেছেন। তাকে ভারতবর্ষে নিয়োগ করেছিল রাশিয়ার কেজিবি যে হিন্দু ধর্ম সংস্কৃতিকে নষ্ট করতে হবে, এবং তিনি সেই কাজটা কংগ্রেস এবং কমিউনিস্টদের মদতে ধারাবাহিকভাবে করে গেছেন। যার ফলে কি হয়েছে, হঠাৎ হঠাৎ দেখবেন নতুন নতুন উদ্ভব হচ্ছে, যেমন হুদুর দুর্গা, আর্য হচ্ছে দুর্গা, অনার্য হচ্ছে অসুর, তাদের লড়াই। এই কনসেপ্টগুলো ঢোকানো হয়েছে, আইন করে ঢোকানো হয়েছে। আমরা চাই শৃঙ্খলা থাকুক, কিন্তু শৃঙ্খল নয়। কারণ ভারতবর্ষের যে পুজো পদ্ধতি
তার মধ্যে একটা বৈজ্ঞানিক ভাবনা আছে, একটা রাষ্ট্র ভাবনা কাজ করে। বিগত 10 বছর ধরে তো অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আপনাদের সরকার রয়েছে। এই আমাদের সরকার না, আচ্ছা আমি ঠিক কোনো আছে, সজলদাদের সরকার, আমি না, সজলদাদের দলের সরকার একেবারেই না, আচ্ছা, সজলদাদের একেবারেই দলের না। সরকার। যারা ঠিক আছে। সনাতন সভ্যতা বিরোধী আমি আচ্ছা। কট্টরভাবে বলতে আচ্ছা, পারি বুঝতে পেরেছি। যে আমি তাদের বিরোধী। ঠিক আছে, সজলদাদের দলের সরকার রয়েছে, তারা এইটা নিয়ে সজলদা চুরি বলতে করেছে। পারবে। একটা প্রাইভেট মেম্বারস বিল কেউ এনেছে তাদের মধ্যে? সজলদার উত্তর নেই। কেউ এনেছে? এটার উত্তর সজলদা দেবেন। হয়তো আনা উচিত ছিল, আনা হয়নি, সব কাজ তো হয়তো সম্ভব হয়নি। বেশ, আমি এবার একে একে ভিউয়ার্সদের, আমি আসবো কিন্তু আমার মনে আছে, কিন্তু ভিউয়ার্সদের প্রশ্নগুলো নিই। দিগন্ত চক্রবর্তী, দিগন্তর বিস্তারিত পরিচয় দিয়ে এবার বিস্তৃতভাবে। দিগন্ত তরুণ লেখক এবং কলামনিস্ট, বিভিন্ন পত্রপত্রিকাতে, দৈনিক সংবাদপত্র তিনি কলাম লেখেন, বাংলা, হিন্দি এবং ইংরেজি সংবাদপত্রে, এবং তার নিজের লেখা 4টি বইও রয়েছে। লেখালেখির প্রধান বিষয় সমসাময়িক পরিস্থিতি, ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। দিগন্ত, আপনার প্রশ্ন সংক্ষেপে প্লিজ। হ্যাঁ, আমার সংক্ষেপে দুটি প্রশ্ন রয়েছে। প্রথমটা হচ্ছে, আইনজীবী অনির্বাণবাবু বলছিলেন যে শাস্ত্র মেনে চলা মানে কোথাও গিয়ে সেই মধ্যযুগে ফিরে যাওয়া। অনির্বাণদাকে বলবো যে এরকম বলবেন না, কারণ আমরা যদি প্রাচীন ভারতে ফিরে যাই তাহলে দেখব অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া বলে একটি বই রয়েছে স্ট্যানলি ওলপার্টের। সেই বইয়ের 192 পাতায় উনি লিখেছেন যে ভারতবর্ষের যে বিজ্ঞান, ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞান, সেটা সমগ্র পৃথিবীর কাছে ভারতবর্ষের এক মহান দান। আবার যদি আমরা 1780 সালে দেখি তাহলে দেখব হায়দার আলীর সাথে ব্রিটিশ বাহিনীর তখনকার কর্নেল কুট তার লড়াইয়ে নাক কেটে গেছিল, এবং সেই সময় ভারতবর্ষ কীভাবে প্লাস্টিক সার্জারি করেছিল সেটা কিন্তু কর্নেল কুট তার ডায়েরির 30 নম্বর পাতায় লিখেছেন। তাই এরকম মিস ইনফরমেশন যে শাস্ত্র মেনে চললে সেই মধ্যযুগে বর্বরতায় ফিরে যাব, এটা কিন্তু একেবারেই মিস ইনফরমেশন। এরকম কথা বলবেন না। আর দ্বিতীয়, প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জারি হতো, এই ন্যারেটিভ কারা চালায় আমরা জানি, নতুন করে সব এক খাঁচা গল্প কিন্তু খুব প্রাচীন বলেননি। পাতা নাম্বার বলে দিচ্ছি, স্ট্যানলি ওলপার্ট, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপক, তার 192 পাতা বইটা খুলে দেখে নিন। কিভাবে চলে না, তার সঙ্গে প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্র ইত্যাদি কি সম্পর্কে সে নিয়ে বহু ডকুমেন্ট আছে, দয়া করে পড়ে নেবেন, এটা এখানে বলার জায়গা নয়। প্লিজ। বিশ্বাস প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের শাস্ত্র, অস্ত্রবিদ্যা, নক্ষত্রবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং আয়ুর্বেদ শাস্ত্র সবই ধর্মীয়। ভারতবর্ষে আয়ুর্বেদের মানে জাস্ট প্রথা শুরু হয়েছে কিন্তু ঋগ্বেদ, মানে বেদের 4র্থ বেদ থেকে, অথর্ববেদ থেকে। সেখান থেকে তন্ত্রমন্ত্রের উল্লেখ আছে, সেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু ভেষজবিদ্যার শুরু। ধর্মবাদ দিয়ে ভারতবর্ষে আত্মাকে ছোঁয়া যাবে না, এটাই হচ্ছে বক্তব্য। এবং বিজ্ঞানী প্রফুল্লচন্দ্রের বিখ্যাত কেমিস্ট্রি বইয়ের নাম হচ্ছে দ্য হিন্দু কেমিস্ট্রি। রাজলক্ষ্মী বিশ্বাস, রাজলক্ষ্মী আমি শুরুতেই বলেছিলাম একটু অন্য ঘরানার ক্যান্টিন চালান, পাশাপাশি একটি অসরকারি সংস্থাও চালান। পুজো নিয়ে বিতর্কে রাজলক্ষ্মীর প্রশ্ন কি, আমারও জানার আগ্রহ। রাজলক্ষ্মী, আপনার প্রশ্ন প্লিজ। সবাইকে শুভেচ্ছা, দুর্গাপুজোর আগে থেকে দিচ্ছি। এবং আমার প্রশ্ন হচ্ছে সবার কাছে, প্রথম কথা হচ্ছে মানে একজন বলেছেন যে সরকারি পুজো নিয়ন্ত্রণ, আইন সমস্যা, সমস্ত কিছু উনি কুইন্টাল, কোটি সব কিছু আমাদের জানালেন। কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি পুজোর যে ঘরানা বা পুজোর যে ছোটো থেকে আমরা স্বাস্থ্যসম্মতভাবেই দেখে এসেছি, কিন্তু কোনো সময় দেখিনি যে মুখ্যমন্ত্রী বা তার কোনো তার আইন অনুযায়ী সমস্ত কিছু পুজো হচ্ছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী কি করে ঠিক করতে পারেন যে কতটা কি থিম হবে, কতটা কি হবে, সেটা মানে আইন অনুসারী হতে হবে, এবং সেটার জন্য বিশেষ কিছু পুজোকেই বেছে নিতে হবে, তার জন্য কিছু রাজনীতি দিতে হবে, তকমা দিতে হবে, বা রাজনীতি কথায় মুখ্যমন্ত্রী কি ভয় পান? দেখুন, মুখ্যমন্ত্রী তিনি রাজনীতির জগতের লোক, তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই কোনো ব্যক্তির কথা বলছি না। আর পুজো উদ্যোক্তা, পুজোর উদ্যোগের সঙ্গে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত থাকেন ঠিকই, কিন্তু দুনিয়াটা সম্পূর্ণ আলাদা। সেইখানে কোনো একটি পুজো, এই পুজোটা কেউ যদি বিখ্যাত হয়, ধরুন লেবুতলা পার্ক ধরা যাক, সজলদা যেহেতু আছে, লেবুতলা পার্ক আমি আমার ছোটোবেলা থেকে বাবার মুখে শুনে এসেছি। তখন সজলদাও অনেক বয়স তার কম, তিনি বোধহয় সরাসরি উদ্যোক্তা ছিলেন না, প্রদীপবাবু ছিলেন, আমরা সবাই তার নাম শুনেছিলাম, বাবার মুখে শুনেছিলাম, মার মুখে শুনেছি। যার ফলে এক একটা পার্ক, লেবুতলা পার্ক, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, এরকম বিভিন্ন পুজো ছোটোবেলা থেকেই নাম শুনেছে, তারা এমনিতেই বিখ্যাত, তারা নতুন করে আর কত বিখ্যাত হবে, যার ফলে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমে যায়। ভারতবর্ষ থেকে লর্ডস লাইব্রেরিতে একটা রেকর্ড গেল, সেটা এখনো আছে রেকর্ডে, সেখানে বলা হলো যে এই মন্দিরগুলো ইমিডিয়েট ইংরেজদের হস্তক্ষেপ করা দরকার। কেন?
কারণ হিসাবে বলা হলো যে এখানে পুজোকে কেন্দ্র করে ভক্ত সেজে এসে এরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, বিপ্লবীরা। সেই বিপ্লবকে রোখার জন্য মন্দিরগুলোকে কন্ট্রোলে নেওয়া দরকার। আমার মনে হয় সেই যে শাসকের মন্দির কেন্দ্রিক যে ভয়, সেটা এখনো হয়তো আসছে। কেন আমি যদি আরজি করের বিচার চায় তাহলে হয়তো ব্যাপারটা গন্ডগোল লাগিয়ে যাবে। মানসদার ব্যাখ্যাটা আমি জানতাম না, ইতিহাসের এত নলেজ আমার নেই, কিন্তু মানসদার কথা শোনার পরেই আমার অরূপ বিশ্বাসের কথাটা মনে পড়লো। কারণ উনি বলেছেন, প্রেস কনফারেন্স করছিলেন, যে যদি এখানে এসে কেউ স্লোগান দেয়, কেউ যদি এখানে এসে জাস্টিস চায়, তাহলে আমরা কি করব। শেষ দর্শকের প্রশ্নটা নিয়ে নিই, প্রণব সাহা। প্রণববাবু বর্তমানে প্রাইভেট টিউশন করেন বাই চয়েসই, তার কারণ এর আগে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজে সুপারভাইজার হিসেবে কাজ করেছেন। ফলে যে কোনো কারণেই হোক তিনি আপাতত তার পেশাগত সুবিধার জন্য মানুষকে বা ছাত্রছাত্রীদের পড়ানোর কাজটি বেছে নিয়েছেন। প্রণববাবু, আপনার প্রশ্ন। উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য সব জায়গায়ই আমরা মেতে থাকব, কিন্তু শুধুমাত্র আইনি রেস্ট্রিকশান বা আইনি শৃঙ্খলটা কেন মধ্য কলকাতার একটা নির্দিষ্ট অঞ্চলের জন্যে বাধা ধরা হলো, এটার উত্তরটা যদি ওনারা দুজন দেন আমি খুব খুশি হব। আরও একটি কথা আমি বলতে চাই, যে হিন্দু ধর্মের যে পুজোটাকে আমরা সর্বশ্রেষ্ঠ উৎসব বলে মনে করি, তার উপর নানা রকম চিন্তাভাবনা বারবার কেন ওনারা করছেন, এটাও তো শৃঙ্খলপরায়ণতা বা শৃঙ্খল পড়ানোর একটা ব্যাপার বলে আমাদের মাঝে মাঝে মনে হয়। দেখুন, আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই যে টোটাল যে আমরা আলোচনাটা করছি, এই আলোচনা করার মূল থিমটাকে মাথায় রেখে সংবিধান প্রণেতারা আর্টিকেল 19-এর মধ্যে স্পেসিফিক করেছে। তাতে বলা হচ্ছে যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ আপনি হিন্দু মুসলমান যাই হতে পারেন, কিন্তু আপনার রিলিজিয়নের ফ্রিডম থাকবে, স্বাধীনতা থাকবে, অর্থাৎ এখানে কোনো ভাগ করা থাকবে না। আমি যেই প্রশ্নটা উনি করলেন, আমি প্রশ্নটার উত্তরটা ওইভাবে দিচ্ছি না যে উনি কেন মধ্য অঞ্চলের জন্য করছেন। ওই প্রশ্নটা খুবই একটা পলিটিক্যাল প্রশ্ন, ওটা অনির্বাণ দেবে, আমি নন পলিটিক্যাল ম্যান। না, বলছি আপনি আম্বেদকর থেকে শুরু করেছেন, মনোজ ভার্মায় এসে দাঁড়াবেন না। সজল এটার উত্তরটা মুশকিল না, বলছি এটা তো আম্বেদকরের নীতি ছিল না, আইন ছিল না, এটা তো মনোজ ভার্মার আইন। আপনি ব্যাখ্যা করুন। আপনাকে প্রশ্ন করেনি, আপনি দায়িত্ব নিয়েছেন প্রশাসনিক উত্তরটা দিই। সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এখনও ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যে কোনো পুজো, সেখানে স্পেসিফিকেশন নয়, কোনো ব্যাপার নেই, সেখানে প্রত্যেকের সাথে সহযোগিতা করে আমাদের উদ্দেশ্য একটাই থাকে, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, লক্ষ্মী। আজকাল কি সেই সহযোগিতার জন্য, মানে সহযোগিতার আগে কোনো রাজনৈতিক অনুমতি নিতে হয় না, এর সঙ্গে করবো কি করবো না? বক্তার যেটা প্রশ্ন ছিল সেটা হলো মধ্য কলকাতার একটা নির্দিষ্ট অঞ্চলে 144 দ্বারা 2 মাসের জন্য, এটা কেন? সমস্যা যদি বিশেষ করে শঙ্কা যদি থাকে, আশঙ্কা যদি থাকে, তাহলে সারা কলকাতায় থাকতে পারে। মধ্য কলকাতার পার্টিকুলার একটা জায়গায় আপনি ওই জায়গায় ডিউটি করেছেন, সম্ভবত উনি যে মধ্য কলকাতার যে পুজোটাকে উনি লক্ষ্য করলেন, বা যে পুজোটাকে লক্ষ্য করে এই অর্ডারটা পাস হয়েছিল, আপনি এক সময় ওই পুলিশের কর্তা ছিলেন, তখন কিন্তু আপনাদের এই অর্ডার পাস করতে হয়নি। আইনি হস্তক্ষেপ এবং খ্রিস্টান মিশনারিদের হস্তক্ষেপ হিন্দু ধর্মের সংকট তৈরি করেছে, ভালো কথা, কিন্তু আইনের মাধ্যমে এটা তো স্বীকার করতে হবে 1829 খ্রিস্টাব্দের সতীদাহ প্রথা নিবারণ আইন হলো বলে এই বাংলা নয়, গোটা ভারতবর্ষের অসংখ্য হাজারো নারী তারা মানে অকাল মৃত্যুর হাত থেকে, নারকীয় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। সেটাও কি অন্যায় ছিল? আমি বলিনি। 2 নম্বর বিষয় হচ্ছে যে সজলদা অসুর আর দুর্গার কথা বলছিলেন, তাহলে এইখানে আপনাকে একটু বলতে হবে যে একটা সময় আমাদের দেশের প্রণম্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর একজন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। আমার বাড়ির মেয়েকে আমি দুর্গা নামও দিয়েছি। দুর্গা নাম দেওয়া আর দুর্গার আকার দেওয়া, আমরা নিরাকারে বিশ্বাসী নয়, আমরা আকারে বিশ্বাসী। ওই 10টা হাতে, এক হাতে লক্ষ্মী ভাণ্ডার, এক হাতে ওই কি যুবশ্রী, এক হাতে রূপশ্রী, এই দেবতাকে আমরা কোনোদিন পুজো করিনি।
আগামী দিনও পুজো করব না, এই ধরনের দেবতা যারা বানিয়ে শাস্ত্রকে শুনুন, আমি শেষ করে নিই। শাস্ত্রকে অশাস্ত্রীয় করে যায়, তাদের প্রতি আমাদের ঘৃণাই থাকবে। বারবার প্রসঙ্গগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা উত্তর হচ্ছে না। প্রথম কথা হচ্ছে আপনাকে যা প্রশ্ন করেছে উত্তর দিন, please। সতীদাহর ন্যারেটিভটাকে যেভাবে সেট করা হয় মনে আস্তে আস্তে বেদ মানেন তো? আজিজুল্লাহ মানেন তো? আজিজুল্লাহ আজিজুল বাবু, এটা কথা হবে, এটা রোজকার ডিবেট কন্টিনিউয়াস চলতে পারে না। না না, বেদ মানেন তো? সজিল বাবু, প্লিজ। সতীদাহ অন্যায় ছিল, আপনার হিম্মত হবে না, আপনি এখানে দাঁড়িয়ে বলবেন 3 তালাকটা অপরাধ। অবশ্যই অবশ্যই প্রতিবাদ করি, প্রতিবাদ করি, কিন্তু এটা নিয়ে আলোচনা হোক, আমি চাইছি সবাই জানুক। আমরা ডাইগ্রেস করে যাচ্ছি। আপনি একটা স্পেসিফিক প্রশ্ন করেছেন, আমি একটা স্পেসিফিক উত্তর দেবো। আপনি বলেছেন যে অটল বিহারী বাজপেয়ী দুর্গা বলেছিলেন ইন্দিরা গান্ধীকে, কি পরিপ্রেক্ষিতে বলেছিলেন না বাংলাদেশ লিবারেশন ওয়ারের পরে বলেছিলেন, কারণ ওই যেটা বললাম যে দুর্গাই রাষ্ট্র, রাষ্ট্রই দুর্গা, তিনি একটা রাষ্ট্রের মানুষকে রক্ষা করেছেন, তাই দুর্গা বলেছিলেন। এইভাবে কিন্তু সেটা আমাদের সাহিত্যেও অপু আছে, দুর্গা আছে। দুর্গা নাম দিয়ে আমি তাদের পুজো করা নয়, কিন্তু মূর্তি বানিয়ে পুজো করা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গার সঙ্গে তুলনা করে, কথা শেষ করতে হবে। আমি একটা কথা বলি, শেষ করব। সরকারি নিয়ন্ত্রণ পুজোয় ছিল আজ থেকে 100 বছর আগেও। খুব অদ্ভুতভাবে আমরা এই বছরটা পালন করতে পারতাম মান্দালয় জেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুর্গাপুজো করবার জন্য ব্রিটিশের বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত লড়ে যাওয়া নিয়ে। কেন? জেলের ভিতরে পুজো করতে দেব না, কিন্তু জেলবন্দিরা অধিকাংশ হিন্দু ছিলেন। শেষমেশ অনশন করে নেতাজি সুভাষচন্দ্র বসু পুজোর অধিকার আদায় করে নেন ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে। কয়েদিরা 140 টাকা তুলেছিলেন, মাথাপিছু তাদের পরিশ্রমের জন্য আরও 30 টাকা করে বরাদ্দ করেছিল ব্রিটিশ সরকার। 660 টাকা মতো বাজেটে যতটা জানতে পারছি যে পুজো হয়েছিল, বা আরও কিছু বাড়তেও পারে। আজ সেই পুজোর 100 বছর পূর্তি হচ্ছে। অর্থাৎ পুজোয় আইন শৃঙ্খলার নামে ব্রিটিশের একটা বড় সমস্যা ছিল, বলেছিল জেলের ভিতরে পুজো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আইন শৃঙ্খলার নামে পুজো বন্ধ করার চেষ্টা কখন কেন শাসক করে সেটা বোধহয় এটা থেকে বোঝা যাবে। আর 100 বছর পরেও সুভাষচন্দ্রের অবস্থানেই বাঙালি কেন এখনও দাঁড়িয়ে আছে সেটা বোঝার এবং বোঝানোর দায়িত্ব যাদের, তারা নিশ্চয়ই বুঝবেন এবং বুঝিয়ে দেবেন। এই আশা রেখে আজকের কথা হোক শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।